বকুল বারবার বাড়ির পিছনের দিকের অন্ধকারটায় তাকাচ্ছিল। তার গোটা শরীরটা কেমন যেন ঘেন্নায় ঘিনঘিন করছিল এই অন্ধকারটা দেখে। প্রত্যেক দিন কিন্তু এমন হয় না। অনেক রাত করে যখন গদাধর মাছ ধরা সেরে বাড়ি ফেরে, ততক্ষণ পর্যন্ত বকুল অপেক্ষা করে থাকে। কিন্তু আজ কেমন যেন অন্যরকম বলে মনে হচ্ছে, আর তাই বকুলের খুব একটা ভালো লাগছিল না। বাড়ির পিছনের অন্ধকারটা যেন একটু একটু করে বাড়তে শুরু করেছে বলে মনে হচ্ছে। একটা গা ঘিন ঘিন করা তরল অন্ধকার বাড়ির পিছনের দিক থেকে উঠে এসে যেন চারপাশটা কবজা করতে শুরু করেছে। বকুলের বারবার মনে হচ্ছিল এখান থেকে উঠে চলে যায়, যাতে পেছনের যে ফাঁকা জায়গাটা আছে সেদিকে যেন আর চোখ না যায়। কিন্তু ভাবলেও সে উঠতে পারছিল না। একটু পরেই হয়তো গদাধর এসে পড়বে, আর সে এলেই তো চিৎকার করে পাড়া মাথায় তুলবে বকুলকে বসে থাকতে না দেখলে। লোকটার বড় রাগের মাথা। সে নদী থেকে ফিরে আসার পরে স্নান করে যতক্ষণ পর্যন্ত খেতে বসবে, ততক্ষণ বকুলকে এইভাবেই বসে থাকতে হবে তার কাছে, তার অপেক্ষায়। অথচ বকুলের কিছুই করার নেই। আবার সবশেষে সেও বলবে, আমার জন্য এমন ভাবে বসে থাকিস কেন বউ? তুই তো আগেই শুয়ে পড়তে পারিস। এই আমি এসে না হয় তোকে ডেকে তুলবো। তাহলেই হয়েছে। আমি একবার ঘুমিয়ে পড়লে না আমায় ডেকে তোলার মতো সাধ্যি তোমার নেই। তুমি খাও দেখি তাড়াতাড়ি। বকুল মাঝে মাঝে পাখা নিয়ে বাতাস করতে করতে ঘুমে ঢলে পড়ে, আর তাই দেখে গদাধর খিলখিল করে হেসে ওঠে। বকুল তারপরেই আবার জেগে ওঠে। এ কথা ও কথা বলতে বলতে রাত হয়ে যায়। কিন্তু আজ বকুলের সত্যি অন্যরকম লাগছিল। যেন বুকের ভিতর কি যেন একটা বারবার দামামার মতো বেজে বেজে উঠছে, কিন্তু কোনো শব্দ নেই। বকুল একবার নিজের মনে যেন নিজেকে বলল, এমন লাগছে কেন? আকাশটা কেমন একটা কালো হয়ে গেছে। বাইরের অন্ধকারটাকে যেন মনে হচ্ছে রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে আমায় খাবে বলে। কথাটা মনে হতেই বকুল দু হাতে নিজের মুখ চেপে ধরল। এইটা সে কি কথা বলল? আর ঠিক তখনই সেই অন্ধকারের দিক থেকে যেন কার একটা খসখস করে পায়ের শব্দ শোনা গেল। বকুল উদ্বিগ্ন হয়ে উঠল। তাহলে কি গদাধর এসে পড়ল? কিন্তু গদাধর তো আসবে বাড়ির সামনের দিক থেকে। আধো অন্ধকার হলেও সেই দিকটা এখনো ভালোই বোঝা যায়, কিন্তু পেছনের দিকে শব্দ কিসের? কি গো, তুমি এলে নাকি? এত রাত হলো যে। কথাগুলো বকুল যেন নিজের মনে না বলে হাওয়ার সঙ্গে বলছিল, কারণ এত কিছুর মধ্যে একটা ব্যাপার সে বুঝতে পেরেছিল। গদাধর এলে এমনভাবে আসবে না, সে হাঁক ডাক করে আসবে। ঠিক এই কারণেই যেন বকুলের অস্বস্তিটা আরো বেশি হচ্ছিল। এবার অন্ধকারটা যেন আরো বেশি জীবন্ত হতে লাগলো। বকুলের মনে হলো পিছনের দিকের অন্ধকারটা বাড়তে বাড়তে তার একদম ঘরের কাছাকাছি এসে পড়েছে। এমন সময় সেই পায়ের খসখসে শব্দটাও যেন বাড়ির পিছন থেকে ঘষ্টাতে ঘষ্টাতে তার ঘরের দেওয়ালের আরো কাছাকাছি এসে পড়ল। ঠিক তখনই বকুল যেন একটা চাপা হাসির শব্দ শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে চমকে উঠল, কারণ হাসির শব্দটা যেন তার ভীষণ চেনা। বকুল হাসির আওয়াজটা শুনতে পেয়েই হঠাৎ করে কেমন যেন হয়ে গেল। বারান্দার কাছে বসে থাকতে থাকতে এবার তার যেন মনে হলো পায়ের শব্দটা এবার ঘুরতে ঘুরতে বারান্দার দিকে এগিয়ে আসছে। কিন্তু সে কিছুই করতে পারছে না। উঠেছে ঘরের ভিতরে চলে যাবে কিংবা চিৎকার করে কাউকে ডাকবে, কিন্তু সেসব সে পারছে না। কেমন যেন একটা আচ্ছন্ন ভাব তাকে জড়িয়ে ধরে রেখেছিল চারপাশ থেকে। বকুল উঠতে গেল, ঠিক তখনই পিছন থেকে সেই পায়ের খসখসে শব্দটা একদম তার বারান্দার সামনে এসে দাঁড়ালো। সেই আধো অন্ধকারের মধ্যে বকুলের একপাশে একটা লণ্ঠন জ্বলছিল। বাইরে থেকে তীর করে ভেসে আসা ঠান্ডা হাওয়া এসে লণ্ঠনের শিখাটাকে কাঁপিয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই
বকুলের মনে হলো তার সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সত্যি একটা মেয়ে। বকুলের মতোই পরনে তার শাড়ি। হ্যারিকেনটা কোন রকমে কাঁপা কাঁপা হাতে উঠিয়ে ধরে বকুল সামনের দিকে তুলতেই যা দেখতে পেল, তাতে তার হৃৎপিণ্ড থেকে যেন গরম রক্ত ছলকে ছলকে বাইরে বেরিয়ে গোটা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। রক্ত, গরম রক্ত। বকুল দেখতে পেল তার সামনে বারান্দার পাশে উঠোনে যে দাঁড়িয়েছে, তার দিকে তাকিয়েছে, সে আর অন্য কেউ নয়, ঘরের মধ্যে থাকা একটা ভাঙা আয়নার টুকরো। স্নানের পরে বকুল তার মুখটা দেখে ওই আয়নায়। সেই মুখের সাথে সাথে সামনে উঠোনের কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখের মধ্যে যেন অদ্ভুত একটা মিল রয়েছে। তার মানে বকুলের সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে বকুল ছাড়া অন্য কেউ নয়। বকুলের শীত দাঁড়াবে যেন একটা গরম বাতাস ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। পেটের ভেতরটা খালি হয়ে গেল। এই প্রথমবার সে দুটো হাত দিয়ে হ্যারিকেনটাকে চেপে ধরে চিৎকার করলো। কে 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 তুমি? কে 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 তুমি বলো? কে? বকুলের চিৎকারে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কিন্তু শুধুমাত্র একবার হাসা ছাড়া আর কিছুই করল না। তার মুখের সেই অদ্ভুত ভাব বকুলের কেমন যেন লাগলো। মেয়েটা হাসছে, অথচ তার চোখের দৃষ্টি যেন পাথরের মতো সামনের দিকে তাকিয়ে রয়েছে। মুখ থেকে বেরিয়ে আসা সাদা ঝকঝকে দাঁতগুলো একভাবে পাথরের মূর্তির মধ্যে যেন আলো প্রতিফলিত করছে বাইরের দিকে। মরা মাছের মতো সেই দৃষ্টি। বকুল সেদিকে তাকিয়ে থাকতে থাকতে যেন বকুলের চোখ দুটো ঝিমঝিম করতে লাগলো। আর ঠিক তারপরেই রাস্তার দিক থেকে গদাধর এর একটা ডাক ভেসে এলো। গদাধর প্রত্যেক দিন ঘরে ঢোকার সময় এমন করেই ডাকে, বকুল, কোথায় গেলি রে? কোথায় গেলি বকুল বউ? চিৎকারটা শুনে বকুল আর একবার চিৎকার করে উঠতেই যাবে, ঠিক তার আগেই তার সামনে দাঁড়িয়ে থাকা তারই মতো দেখতে আরেকটা বকুল মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়লো বকুলের গলা লক্ষ্য করে। আর তারপরে ধারালো কিছুর একটা টানে, একটা হ্যাঁচকা টানে তার মাথাটা গলা থেকে আলাদা করে দিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। তন্ত্রের এমন অনেক অদ্ভুত ব্যাপারে আমি দেখেছি, যা তোমরা কেন, আমি নিজেও বিশ্বাস করতে পারি। জীবনে এতগুলো বছর আমি এই তন্ত্র মন্ত্র সাধনা এসবের পেছনেই কাটিয়েছি, অথচ এখনো যেন মনে হয় যেটুকু জানতে পেরেছি তা অতি নগণ্য। এসব কি বলছেন আপনি? এতগুলো বছর আপনি সাধনা করছেন। আমাদের পরিচিত এমন কোনো মানুষ নেই যে আপনার মতো প্রায় গোটা জীবনটা সাধনা তন্ত্রে মন্ত্রে কাটিয়েছে। ঠাকুরমশাই, আপনি জানেন এই আমি কতজনকে আপনার কথা বলেছি? আপনার কাছে তারা এসেছে কিনা জানি না, তবে তারা কিন্তু আপনাকে দেখতে আগ্রহী। আরে করো কি রক্ষে করো। এই এত বেশি লোকজনকে আমার কথা বলো না, বুঝলে? তাতে সমস্যা বাড়বে। এখন খদ্দের আসে না, সে কথা ঠিক, তাই বলে এত বেশি লোকজন এসে পড়লে সেটাও ভালো লাগবে না। তারানাথের কথা শুনে আমি হেসে উঠে বললাম, ব্যাপারটা হয়ে গেল সেই ওই রকম, খদ্দের না এলেও সমস্যা, আবার খদ্দের বেশি এলেও সমস্যা। এই কথা বাদ দিন, আপনি কি যেন বলবেন বলছিলেন? আরে আজ সকাল থেকেই তো তোমাদের সেই কথাটা বলবো বলেই ঠিক করে রেখেছি। সকালে আমার কাছে একজন এসেছিল, বহুদিনের চেনা, সে কথা পরে বলছি। তার সঙ্গে কথাবার্তা বলতে সেই অনেকদিন আগেই হয়েছিল, সেটাই বলবো তোমাদের। আচ্ছা ঠাকুরমশাই, আপনার সেই কম বয়সে মানে ওই সাধনার পথে বেরিয়ে পড়া মাতু পাগলির সঙ্গে দেখা হওয়ার পরের গল্প আমরা খুব বেশি শুনেছি কি? মানে ওই সময়ের গল্প অনেক দিন শুনিনি আমরা। আরে সে সময়ের গল্পই তো বলবো। মাতু পাগলির সঙ্গে দেখা করে ফেরার সময় মাত্র কয়েক মাসের মধ্যে আমি ওই ব্যাপারের সম্মুখীন হয়েছিলাম। বুঝতেই পারছো, তখনও দীক্ষা নেওয়া হয়নি, তন্ত্রমন্ত্র কোনো কিছুই আমার জানা নেই। এমন সময় এমন এক অবস্থার মধ্যে আমায় পড়তে হয়েছিল। সেবার যে কিভাবে ওই বিপদ থেকে উদ্ধার পেয়ে ফিরে এসেছিলাম। যাই হোক, দাঁড়াও, একটা সিগারেট দাও দেখি। আগে সিগারেটটা শেষ করি, তারপরে তোমাদের সেই ঘটনার কথা বলছি। তারানাথ সিগারেট ধরিয়ে তাতে লম্বা টান দিল এবং ধোঁয়ার রিং ছেড়ে জানালার বাইরে তাকিয়ে রইল আনমনে।
এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজ সকাল থেকেই কিন্তু এই অবস্থা। সকালে যখন কিশোরী আমার বাড়িতে এসেছিল তখন দেখলাম আকাশের অবস্থা খুব বেশি খারাপ না হলেও কালো মেঘ করে রয়েছে। কাল রাতের দিকে একবার বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন টিপটিপ করে পড়ছে। আজকের বৃষ্টি হতে হতে মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে। সকালে চায়ের কাপ নিয়ে জানালার কাছে বসেছিলাম। কিশোরী আসতেই তাকেও গিন্নি চা খাওয়ার জন্য বলল। দুজনে মিলে চায়ের কাপে চুমুক দিতে দিতে কিশোরী বলল, আজ বড্ড তাড়াতাড়ি এসে পড়লাম বলে মনে হয়। আসলে সকাল থেকে যেভাবে বৃষ্টিটা শুরু হয়েছে, যদি জোরে নেমে যায় তাই ভেবেই। এমন সময় আর কি করব, তাড়াতাড়ি তারানাথের কাছে চলে গেলেই হয়। চলো চলো বেরিয়ে পড়া যায়। চায়ের কাপের চা শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম। কিশোরী পথে চলতে চলতে তার অফিসের ব্যাপারে কি যেন বলতে লাগলো বেশ কিছুক্ষণ, তবে আমার সেসব খুব একটা কানে ঢুকছিল না। বৃষ্টির মাঝে কলকাতার পথের দৃশ্য বেশ মনোরম, সেদিকেই তাকে দেখছিলাম। এখানে ওখানে জল জমতে শুরু করেছে, লোকজন হেঁটে যাচ্ছে, মাঝে 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 ট্রাম এবং ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। আজ ঘোড়ার গাড়ি একটু কম। ট্রামে ওঠার কথা কিশোরী বলছিল বটে, কিন্তু কি মনে হতে আমরা হেঁটেই যাব বলে স্থির করলাম। বৃষ্টিস্নাত কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে একসময় আমরা দুজনেই মঠ লেনের কাছে পৌঁছে গেলাম। অল্প অল্প বৃষ্টিতে ভিজে তারানাথের কাছে মঠ লেনে গিয়ে পৌঁছলাম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মাঝে মঠ লেনের কাছে তেলে ভাজার দোকানটায় বেশ ভিড়। কিশোরী বলল, তেলে ভাজার দোকানে এমন বৃষ্টির মাঝেও যে ভিড় হবে সে কথা বুঝতে পারিনি। লোকেরা বৃষ্টিতে ভিজতে রাজি আছে, কিন্তু রবিবারের এমন সকালে তেলে ভাজা খেতেই হবে। তুমি আর আমি এখানে কি করতে এসেছি বলো তো? আমরাও তো তেলে ভাজা খাওয়ার জন্য এসেছি, তাহলে বাকিদের দোষ দিয়ে কি লাভ? কিশোরী হো হো করে হেসে উঠল। তারপর যথারীতি তেলে ভাজা এবং পাসিং শোয়ের প্যাকেট কিনে আমরা যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন দেখি তক্তপোষের কাছে বসে সে বাইরের দিকে আনমোনা ভাবে তাকিয়ে বৃষ্টি দেখছে। আমাদের সাড়া পেয়ে বলল, আর কিছুক্ষণ আগে এলে একজনের সঙ্গে তোমাদের দেখা করাতাম। অনেক দূর থেকে এসেছিল, এইমাত্র চলে গেল। তোমরা যদি থাকতে পারতে তাহলে বড় ভালো হতো। এত সকালে আপনার কাছে এসে আবার চলেও গেল? কিন্তু আপনি আবার বললেন সে অনেক দূরের গ্রাম থেকে এসেছে। তাহলে আগে তোমরা শান্ত হয়ে বসো, তারপর সব কথা বলছি। তবে সে আশায় একটা ব্যাপার ভালোই হয়েছে, তাদের গ্রামে হওয়া সেই বিপদের কথা মনে পড়ে গেল। যদিও তখন আমার বয়স কম, সবে সবে এই পথে এসেছি, তন্ত্রে মন্ত্রে তখনও তেমন কিছুই বুঝে উঠতে পারিনি। যদিও এতদিন পরেও আমি যে খুব বেশি কিছু পেয়েছি তা মনে হয় না। ঠিক এইভাবেই আমাদের কথোপকথন শুরু হয়েছিল। তারপর এক সময় কথায় কথায় তারানাথের গল্পের দিকে গিয়ে পৌঁছলাম আমরা। তারানাথ বলতে শুরু করলো, মাতু পাগলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে সে সময়ের কথা তোমাদের বলেছিলাম। প্রথমে মাতু পাগলির কাছে গিয়ে ভীষণ ভয় পেয়েছিলাম। সেই শ্মশানের কাছে মাতু পাগলির দেওয়া কাঠ কয়লা মুখের মধ্যে পুরে সে যে কি বিব্রত অবস্থার মধ্যে পড়েছিলাম সে তোমাদের ভালো করেই জানা আছে। কিন্তু মাতু পাগলি পরে আমায় অনেক কিছু বলেছিল, অনেক কিছু বুঝিয়েছিল, এমনকি সাধনার পথ ছেড়ে সংসার জীবনে ফিরে যাওয়ার জন্যও বলেছিল। সে আমায় সরাসরি কখনো কিছু ক্ষমতা দেয়নি, তবে তার আশীর্বাদে যেটুকু পেয়েছিলাম তাই অনেক। সেখান থেকে বেরিয়ে পড়লাম কোনো তন্ত্র সাধকের খোঁজে। ভালো সাধু পেলে তার সঙ্গে লেগে থাকবো। এই এমন ভাবে ঘুরতে ঘুরতে একদিন একটা গ্রামের ভেতরের পথ দিয়ে চলেছি। তখন দিনের বেলা। গ্রামের পথের দুপাশে একটু দূরে দূরে মাটির তৈরি বাড়িঘরগুলোর উপরে খড়ের চাল, চারপাশে ছোট বড় গাছ, জঙ্গল মতো জায়গা। আর দেখে মনে হয় যে জঙ্গলের মধ্যে বাড়ি, কিন্তু গ্রামের পথের মধ্যে দিয়ে চলতে চলতে একটাও লোকজন কিন্তু চোখে পড়ল না। অনেকটা হেঁটে এলাম,
গ্রামটা ছোট, মানে ওই হাতে গোনা মোটামুটি ওই 15টার মতো ঘর দেখতে পেলাম। তারপর চলে আসার পথে একটা ফাঁকা জমি, তার পাশ থেকে একটা বড় ডোবার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। সেই রাস্তা ধরে আর একটু হেঁটে এগিয়ে যেতেই আমার একটু খটকা লাগলো। গ্রামের যতই বাড়িঘর থাকুক না কেন, একটাও লোক এখনো পর্যন্ত দেখতে পাবো না। ব্যাপারটা কি হলো? কথাটা মনে হতেই আবার পিছনের দিকে তাকাতে যাব, এমন সময় সামনের দিক থেকে একটা নরম গলার স্বর শুনতে পেলাম। কি 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 করছেন ঠাকুর মশাই? ওই গ্রামের দিকে যাবেন না। কথাটা শুনে সামনের দিকে তাকাতেই দেখি পথের একপাশ থেকে লাঠি হাতে নিয়ে একটি লোক উঠে আসছে। গায়ের রং কালো, রোগাটের চেহারা, ধুতির মতো করে একটা সাদা কাপড় জড়িয়ে রাখা নিম্নাঙ্গে, তবে তাতে ধুলো ময়লা লেগেছে অনেক। মাথায় একটা গামছা বাঁধা। আমায় দেখতে পেয়ে সে হাত তুলে আমায় থামতে বলল, আর তাড়াতাড়ি কাছে এগিয়ে এসে বলল, ও গ্রাম ভালো নয়, ওগুলো কি মরার গ্রাম। ওখানে দিনের বেলা তো কোনো লোকজন যায় না। দেখেননি দেখেননি চারপাশটা কেমন জঙ্গল হয়ে আছে। এইবার তার কথায় চারপাশটায় তাকালাম। সত্যিই তো, গ্রামের বাইরে আসার পর রোদের আলোটা যেন আরো বেশি উষ্ণ বলে মনে হচ্ছিল। গ্রামের ভেতরে কেমন যেন ঠান্ডা লাগছে। আমি বললাম, কি ব্যাপার বলো তো? ওই গ্রামে একটাও লোক দেখতে পেলাম না। বাড়ির চারপাশে জঙ্গল, আর তুমি বলছো মরার গ্রাম। তাহলে ওখানে ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার অনেক কিছু আছে ঠাকুরমশাই। আপনি আপনি আমার সঙ্গে আসুন, আমার গ্রামে আসুন। সেখানে গিয়ে আপনাকে সব কথা বলছি। ওদিকে দিনের বেলাতেও যাওয়া ঠিক নয়, রাতের বেলা তো একদমই নয়। ও গ্রামের হাওয়াই তো আমাদের গ্রামে ঢুকছে আস্তে আস্তে। আমাদের গ্রামে 2 জন মরেছে, আরো যে কত মরবে তার কোনো ঠিক নেই। শেষের দিকে ভানুর গলাটা কেমন যেন ধরে এলো। গ্রামের লোকেরা এমনিতে একটু দুঃখী দুঃখী হয়, তারপর যদি কোনো কষ্টের কারণ সত্যিই হয় তাহলে তা তাদের চোখে মুখে ধরা পড়ে। তোমাদের শহুরে মানুষদের মতো তারা ছলনা করতে পারে না, অন্তত তখন সেসব ছিল না। ভানুর চোখে জল দেখা গেল। সে হাতের চেটো দিয়ে জল মুছে বলল, প্রথমে গদাধরের বউটা মরলো, তারপরে আমাদের গ্রামের হরি সামন্ত মারা পড়লো। ঠাকুরমশাই, রাতের বেলা কে যেন বাড়িতে ঢুকে তার মাথা ছিঁড়ে নিয়ে গিয়েছিল। ঠাকুরমশাই, বকুলের ক্ষেত্রে একই ব্যাপার হলো। বাড়িতে কেউ ছিল না, মাথা কাটা লাশটা ঘরের বারান্দার কাছে পড়েছিল, পাশে লণ্ঠনটাও পড়েছিল, রক্তে ভেসে যাচ্ছিল গোটা জায়গাটা। গদাধরের মতো শক্ত সামর্থ্য এমন একটা জোয়ান ছিল, এই দৃশ্যটা দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার মানে এই গ্রামে বীভৎস কোনো ব্যাপার ঘটেছে। চলো তো তোমার বাড়িতে যাই। সকাল থেকে হেঁটে চলেছি, একটু জল খেয়ে তারপরে না হয় তোমার কাছে সবটা শুনবো। ভানু আমায় তার বাড়িতে নিয়ে গেল। ভানুর বাড়িতে ভানু একাই থাকে। তার বাড়িতে কয়েকটা গরু রয়েছে। সে গরু চড়ায়, গরুর দুধ দেয়। সে জল আর কিছু খাবার আমায় দিল। খেতে খেতে ভানুর কাছে শুনতে পেলাম এক আশ্চর্য কথা। ঠাকুরমশাই, আমাদের এই এই যে গ্রাম দেখছেন, গ্রামের নাম হাসিপোতা। আপনি বেরিয়ে এসেছেন, সেই গ্রামের একটা নাম ছিল, কিন্তু তাকে এখন সবাই মরার গ্রাম বলেই ডাকে। আজ থেকে 1 বছর আগে পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। তারপরে একদিন হঠাৎ করে যেন সবকিছু বদলে যেতে শুরু করে। পাশের গ্রামে 2-1 লোক হঠাৎ করে মারা পড়তেই গ্রামের বাকি লোকেরা নড়ে চড়ে বসে। দেখেছেন তো, ও গ্রামে 15-16 ঘর বসতি ছিল, ছোট জায়গা। তারা সবাই মিলে আমাদের এই হাসিপোতা গ্রামে এসে আমাদের গ্রামের মোড়লের সঙ্গে কথা বলে এই ব্যাপার নিয়ে। কথায় কথায় তেমন কিছুই বেরোয় না। আসলে যে 2 জন মারা পড়েছে, ওদের মৃত্যুটা হয়েছে বড় অদ্ভুত ভাবে। তাদের মাথাটা কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। অনেকে মনে করে হিংস্র জন্তুর কাজ, কিন্তু কিন্তু সেটা হলে শরীরে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই কেন? শুধুমাত্র মাথাটা কেউ এমন করে ছিঁড়ে নিয়ে গেছে, এটা হতে পারে নাকি? গ্রামের লোকেরা প্রথমে ঠিক করে যে তারা রাত জেগে পাহারা দিয়ে দেখবে। এমনভাবে পাহারা দেওয়া হলো, কিন্তু যে রাতে পাহারা দেওয়া হয় সে রাতে কোনো কিছুই হয় না।
কিছুদিন পরে পাহারা দেওয়া বন্ধ করে দেওয়া হলো। সেই রাতেই এমন কোনো একটা ব্যাপার ঘটে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকবার কিন্তু যে মারা যায় সে মারা পড়ে নিজের বাড়ির ভেতরে, ঘরের ভেতরে, বারান্দায় কিংবা কিংবা বিছানার ওপরে বসে থাকা অবস্থাতে। বাড়ির বাইরে তাকে নিয়ে গিয়ে কেউ মারে না। তার মানে যা কিছু হচ্ছে তার সমস্ত কিছুই হচ্ছে ওই ঘরের ভেতরে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে কেউ এমন ভাবে কারোর মাথা ছিঁড়ে নিয়ে যেতে পারে? জীবিত অবস্থায় মেয়েটা তাহলে কিছুই বুঝতেই পারিনি। তাহলে তাহলে আর কি বলছি, একবার তো আমি নিজের চোখে দেখেছি। এই আপনি হয়তো বিশ্বাস করবেন না, তাহলে শুনুন। সেবারও পাশের গ্রামের লোকেরা আবার একজন মারা যাওয়ার পরেই আমাদের কাছে এলো। ও গ্রামের এসব ব্যাপার শুরু হওয়ার পর অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তখনও কয়েক ঘর বসতি রয়েছে। তাদের মধ্যে একটা পরিবার রয়েছে, 2 বুড়ো মানুষ। তাদের গ্রামে একজন যুবক ছিল, নাম তার গোবিন্দ। সে আমাদের মোড়ল মশের কাছে এসে বলল, মোড়ল মশাই, মোড়ল মশাই, গ্রামের প্রায় সকলেই তো গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু কিন্তু ভিটে মাটি ছেড়ে এখান থেকে অন্য কোথাও তো যেতে পারি না। তাছাড়া আমাদের গ্রামে এক বুড়ো বুড়ি রয়েছে, তাদের তো 3 কুলে কেউ নেই। তাদের রেখে চলে গেলে তারাও তো মরবে। দেখো গোবিন্দ, তোমাদের গ্রামের লোকজন বেশি নেই, হাতে গুনলে জনা 10 হবে। তোমরা আমাদের এই হাসিপোতা গ্রামে চলে এসো। উপরের দিকে অনেক জমি ফাঁকা আছে, সেখানে তোমাদের খানিকটা করে জমির ব্যবস্থা আমি করে দেব। তোমাদের লোকেদের এত বড় বিপদে আমরা এইটুকু করতেই পারি। আগে আগে মোড়ল মশাই, তার জন্য বলিনি। মানে আপনার গ্রামের লোকেরা যারা আছে তারা সবাই আর আর আমরা মিলে যদি রাতে পাহারা দিই, মানে যাতে কেউ কিছু করতে না পারে, শুধু শুধু আপনার কাছে এটুকুই সাহায্য চাই। মানে আপনি যদি কিছু লোক আর তার সঙ্গে কিছু খাবার দাবার দেন। বুঝতেই পারছেন, আসলে এমন অবস্থার মধ্যে আমাদের গ্রামে, মানে গ্রামে তো কারোর কাছে খাবার নেই, আর জল তো নদী থেকেই পাবো। কিন্তু কিন্তু রান্না বান্না এটা ওটা, মানে হাসিপোতা গ্রামে যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি তোমাদের কোনো চিন্তা নেই। আজ থেকে তোমাদের সবার খাবার এই আমার বাড়ি থেকেই রান্না করে যাবে। চিন্তা করো না আর তুমি। যাও, আজকে এই বেলার মতো ব্যবস্থা করে নাও, সন্ধেবেলায় রাতের খাবার পাঠিয়ে দেব। আমাদের মোড়ল মশাইয়ের দয়ার শরীর, তার নাম গজপতি সামন্ত। মোড়ল মশাই গোবিন্দকে তখনকার মতো শুকনো চিড়ে মুড়ি গুড় এই সমস্ত দিয়ে পাঠিয়ে দিল 10 দিনের মতো খাবার। আমি মোড়ল মশাইয়ের যাকে বলে কাছের মানুষ, কারণ আমার বাবা আর মোড়ল মশাই ছিল একসময় খুব ভালো বন্ধু। আমার নানা কাজে সে ডেকে পাঠাতো। মোড়ল মশাই আছে বলেই গরু নিয়ে আর গরুর দুধ বিক্রি করে আমার চলে যায়। একদিন মোড়ল মশাই বিকেলের দিকে আমায় ডেকে বললেন, ভানু, সন্ধেবেলা একবার পাশের গ্রামে যেতে হবে। পাশের গ্রামে গিয়ে গোবিন্দ আর তার সঙ্গে থাকা আরো কয়েকজন লোককে খাবার দিয়ে আসতে হবে। একটা গরুর গাড়ি নিয়ে চলে যা, তাতে ভাত বাকি সব রান্না বান্না আছে। ওদের দিয়ে গরু গাড়ি নিয়ে চলে আসবি। কয়েকটা দিন ওদের ব্যবস্থা না করা পর্যন্ত এমন ভাবেই ওদের সাহায্য করতে হবে। মোড়ল মশাই, আপনি বলছেন যখন তাতেই হবে, আর কোনো চিন্তা করবেন না। কিন্তু ওদের আমাদের এই গ্রামে চলে আসতে বলুন না, তাহলেই তো হয়ে যায়। ওরা রাজি নয় রে। তবে যা বুঝতে পারছি ওখানে লোকজন বেশি থাকবে না। গোবিন্দ আর তার সঙ্গে 2 জন, আর ওই বুড়ো বুড়ি, এরাই বোধহয় ওই গ্রামে এখন টিকে আছে। মোড়ল মশাই মিথ্যে বলেনি। রাতের বেলা গরুর গাড়ি করে সঙ্গে করে খাবার নিয়ে যখন পাশের গ্রামে গেলাম, তখন কি দেখলাম একটা বাড়িতে আলো জ্বালিয়ে তার ভেতরে রয়েছে 5 লোকজন। বাইরে ইতস্ততভাবে পায়চারি করে চলেছে গোবিন্দ। আমায় দেখে সে খুশি হলো। তাড়াতাড়ি খাবার দাবার নামিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। গরুর গাড়িতে করে গেছিলাম আমি আর আমাদের এই গ্রামের সদানন্দ। খাবার দাবার বেশি করেই দেওয়া হয়েছিল, তাই আমরাও সেখানে খেয়ে নিলাম।
কিন্তু খাওয়া দাওয়া করে ফিরে আসতে যাব, তখন গোবিন্দ বলল, আহ, বলি কি, রাত হয়ে গেছে ভানু। এই সময় গ্রামে ফিরে যাওয়াটা ঠিক নয়। আহ, এইখানেই থেকে যাও আজকের রাতটা। কাল সকাল সকাল না হয় এখান থেকে চলে যেও। পরে বুঝতে পেরেছিলাম আসলে গোবিন্দ ছাড়া বাকি যে 5 জন রয়েছে তাদের মধ্যে 2 জন বুড়ো বুড়ি আর একজনের বয়স বেশি, তাই ওরা 3 জন যুবক মিলে পাহারা দেওয়ার সাহসটা বোধহয় ঠিক করে উঠতে পারছিল না। আমরা থেকেই গেলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র সব গরুর গাড়িতে তুলে রাখলাম। ঘরের মধ্যে বুড়ো বুড়ি আর সেই বৃদ্ধ লোকটি বিশ্রাম নিল। আমরা 5 জন আলো জ্বালিয়ে লাঠি পাশে রেখে বারান্দার কাছে গোল হয়ে বসে গল্প গুজব করে সময় কাটাতে লাগলাম। তাদের মধ্যে একজনের শরীর খারাপ ছিল, তার পরিবারে 2 জন নাকি এক এক করে মরেছে। গোবিন্দ একরকম জোর করেই তাকে পাঠিয়ে দিল ঘরে। আমি, সদানন্দ, গোবিন্দ আর গোবিন্দর সঙ্গে থাকা নিমাই 4 জনে বসে কথা বলছি। গোবিন্দ বলল, তোমাদেরকে এখানে কেন আটকে রেখেছি সেই কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে আসলে এখানে আমরা বেশি কেউ তো নেই, তো এই রাতের বেলা যদি কোনো বিপদ হয়, মানে তোমরা থাকলে তোমাদের সাহায্য পাবো। সে কথা বুঝতে আমাদের খুব একটা দেরি হয়নি। তার জন্য আসার সময় মোড়ল মশাই বলে দিয়েছিল খুব একটা অসুবিধে না হলে আমরা যেন রাতে ওইখানেই থেকে যাই তোমাদের সঙ্গে। গোবিন্দ, তোমরা তো এবার গ্রামেই উঠে আসতে পারো। এখন সেটাই ভাবছি। ওই ওই বুড়ো বুড়ির দূরের গ্রামে এক আত্মীয় আছে। এই যে বয়স্ক লোকটাকে তোমরা দেখছো, সে তাদেরই আত্মীয়। খবর পেয়ে তাদের নিতে এসেছে। আর আর আমি আর নিতাই এই 2 জনেই এমন আছি যাদের কোথাও কেউ নেই। ঘরে যে জ্বর নিয়ে পড়ে রয়েছে সেও ওদের সঙ্গে চলে যাবে। ওদের গ্রামে কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তাই আমরা ভাবছি যে আমরা 2 জন কাল তোমাদের গ্রামে গিয়ে দেখব। যা, সে তো ভালো কথা, কিন্তু এসব শুরু হলো কি করে বলো তো গোবিন্দ? তুমি কি কোনো কিছু দেখেছো নিজে? কথা শুনতে শুনতে গোবিন্দর চোখ মুখটা কেমন যেন হয়ে গেল। সে নিমাইয়ের দিকে মুখ তুলে তাকালো। মনে হলো তার মনের ভেতরে ভীষণ একটা দ্বন্দ্ব চলছে, কিন্তু একটা বলতে চায়, কিন্তু বলবে কি বলবে না এমন বারবার মনে হচ্ছে। কিন্তু গোবিন্দ কিছু বলল না। আমরা তো আরো খানিকক্ষণ এইটা ওটা নিয়ে গল্প গুজব করে বারান্দার কাছে দেয়ালে হেলান দিলাম। রাত বাড়তে শুরু করেছে। কখন যেন আমার চোখটা লেগে এসেছিল। হঠাৎ করে একটা শব্দ শুনে চোখটা খুলে গেল। অমনি দেখি আমাদের পাশে জ্বলতে থাকা হ্যারিকেনটা তখনও জ্বলে চলেছে। এক পাশে তাকাতেই দেখতে পেলাম গোবিন্দ, সদানন্দ 2 জনই আছে, কিন্তু কিন্তু নিমাই কোথাও নেই। কি একটা ব্যাপার মনে হতেই সামনের দিকে তাকালাম আমি। হঠাৎ তখনই বাইরের দিক থেকে যেন একটা চাপা খসখসে গলার হাসির শব্দ শুনতে পেলাম আমি। এখানে বলা ভালো ঠাকুরমশাই, বারান্দাটা কিন্তু বেশ বড় এবং খানিকটা উঁচু। মাটির সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যেতে হয়। সেদিকে তাকিয়ে অন্ধকারে মনে হলো কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। তখন আমার ঘুম চোখ। ভালো করে আগে সব কিছু বুঝবো, তারপরে তো কিছু করব। দেওয়ালে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে কোনো রকমের লণ্ঠনটা নিয়ে সামনের দিকে এগোলাম। আর তারপরেই দেখতে পেলাম এক অদ্ভুত ব্যাপার। একটা কালো ছায়া আমার সামনে চোখের নিমিষে ঝাঁপিয়ে পড়লো। একদম বারান্দার কাছে দাঁড়িয়ে থাকা নিমাইয়ের উপরে তার মাথাটা ছিঁড়ে নিল। কাটা মাথাটা হঠাৎ করে যেন ছিটকে গেল এক পাশে। সঙ্গে সঙ্গে বাকি শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে মাটির উপরে এসে পড়লো। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো কাটা গলার থেকে। আমি এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমার গোটা শরীর থরথর করে কাঁপছিল। কাঁপতে কাঁপতে আমি আবার গিয়ে বসে পড়লাম। চোখের সামনে যা দেখলাম, তারপরে তো আর অন্ধকারের মধ্যে তখনও যেন একটা কালো ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে আমি। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় কাটা মাথাটা আমার হাতে রয়েছে
কিন্তু মাথাটা কাটাও হয়েছে অদ্ভুতভাবে। অনেক ধারালো কিছু দিয়ে কাটলে যেরকম দাগ হবে ঠিক তেমন, অথচ এখানে সেটা কেউ ছিঁড়ে ফেলেছে। গল গল করে রক্ত বেরোচ্ছে, রক্তের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। আমি চিৎকার করে উঠতে যাব তার আগেই পেছনে পায়ের শব্দ শুনতে পেলাম। কালো ছায়াটা চোখের নিমেষে কোথায় যেন উধাও হয়ে যেতেই আমার পেছন থেকে সদানন্দ চিৎকার করে ওঠে। একটানা কথা বলে এবার চুপ করলো ভানু। আমি তাকে বললাম, তার মানে তোমার চোখের সামনে নিমাইয়ের মাথাটা ছিঁড়ে নিয়েছিল কেউ একটা, কিন্তু তুমি তাকে দেখতে পাওনি? দেখতে পাবো কি বলছেন ঠাকুর মশাই? তখন তো অন্ধকার ছিল। এ হলো কি প্রায় বছরখানেক বা তারও বেশি সময় আগের কথা। সেই রাতে তিনজন ঘরের ভিতরে বসে দরজা বন্ধ করে বাকি রাতটা কাটিয়েছিলাম। যদিও গোবিন্দ বলেছিল, সে যদি মারতে চায় তাহলে ঘরের দরজা বা কোনো কিছুই আমাদের বাঁচাতে পারবে না ভানু। তবু গোটা রাতটা আমরা জেগেই কাটিয়ে দিয়েছিলাম। নিমাইয়ের যে এমন অবস্থা হয়েছে তা সেই বুড়ো বুড়ি আর ঘরে থাকা বাকি দুজনকে আমরা জানাইনি। সেটা জানতাম আমি আর গোবিন্দ ঠাকুরমশাই। পরদিন সকালে গোটা ব্যাপারটা সকলেরই নজরে আসে। তখন আর ওরা থাকতে চায় না। দুই বুড়ো বুড়ি আর সেই লোকটি আর তার সঙ্গে আমাদের সঙ্গে থাকা আরও একজনও চলে যায় সেখান থেকে। তাদের বিদায় জানিয়ে গরুর গাড়িতে যখন আমি, গোবিন্দ আর সদানন্দ উঠেছি, তখন বেলা বাড়তে শুরু করেছে। মৃতদেহটা সেখানেই পড়ে থাকবে তাই ভেবে আমরা মাটি খুঁড়ে সেটাকে পুঁতে দিলাম। এমনিতেও মাথা কাটা লাশের অনেক মৃতদেহ এই গ্রামের মাটিতে পোতা আছে। তারপরে আমরা সেখান থেকে চলে এলাম। আরে বিকেল হয়ে গেছে তো, সন্ধ্যা হতেও আর বেশি সময় নেই। আজ এখানেই থেকে যাই, কাল বিকেলে না হয় এখান থেকে চলে যাব। সকালে তোমার কথা শুনে বড় কৌতূহল হয়েছিল তাই জন্য। আচ্ছা, তারপরে কি হলো? এই রে, খাওয়া দাওয়া ছেড়ে গল্প করতে করতে যে কখন বিকেল হয়েছে সেটা বুঝতেই পারিনি। ভানু উঠে গিয়ে ঘরের হ্যারিকেনটা জ্বালিয়ে দিল, তারপর আবার এসে বসে পড়লো আমার সামনে। তারপর আবার বলা শুরু করলো, এই হলো নিজের চোখে দেখা কাণ্ড। এরপর আর কি বলবো বলুন তো ঠাকুর মশাই? মোড়ল মশাইকে বলে গোবিন্দকে আমাদের গ্রামে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। বছরখানেক সবকিছু ঠিকই ছিল, তেমন কিছুই হচ্ছিল না। হঠাৎ করে 1 মাস ধরে আবার শুরু হয়েছে সেই একই ঘটনা। এবার আমাদের গ্রামে প্রথমে বকুল, তারপরে আমাদের গ্রামের একজন লোক, তারপরে আরো অনেকে। এরপরে যে কি হবে তা আমি জানি না। ভানুর কথা মন দিয়ে সবটা শুনলাম এবং একটা ব্যাপার বুঝতে পারলাম। যাকে তারা মরার গ্রাম বলছে, অর্থাৎ যে ফাঁকা গ্রাম দিয়ে আমি এসেছি, সেই গ্রামের কোনো একটা কিছু এবার এই গ্রামে এসে প্রবেশ করেছে। তাই বিপদ শুরু হয়েছে তাদের জীবনে। কিন্তু এমন কি বিপদ আছে যা এমন ভয়ঙ্করভাবে মানুষের শরীর থেকে মাথাটাকে ছিঁড়ে নিয়ে যায়? তাছাড়া আর একটা ব্যাপার তোমাদের মনে রাখা দরকার। সে সময়টা কিন্তু আমার জীবনে সাধনার পথের প্রথম দিকের। তখন আমার দীক্ষা পর্যন্ত হয়নি। আমি কোনো কিছুই জানি না। গোটা ব্যাপারটা আমার কাছে যেমন ভয়ের ছিল, আর ছিল তেমনই চিন্তার। ভানুর বয়স আমার থেকে খুব একটা বেশি নয়, সামান্য বেশি। অথচ তার কথাবার্তা, আচরণ, ব্যবহার সবকিছু যেন অনেক বড় বড় বলেই মনে হচ্ছিল। আমার পোশাক আশাকের জন্য সে আমার ঠাকুর মশাই এবং আপনি বলে সম্বোধন করলেও আসলে সে আমার থেকে বয়সে বড়। এইসব তখন আর মাথায় চলছিল না। শুধু মাথায় চলছিল ভানুর শোনানো সেই গল্পটার কথা। রাতে ভানু আরো কিছু বলল, মানে এই গ্রামে যে বিপদ হয়েছে সেই বিপদের কথা বলল। কিন্তু বিপদটা প্রতিদিন বা পরপর হয় না, হঠাৎ করে একদিন হয়। পরদিন সকালে ভানুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। ভানু আমায় এগিয়ে দেওয়ার জন্য আমার সাথে খানিকটা এসেছিল। এমন সময় একটা বাড়ির কাছে জটলা দেখে কৌতূহলী হয়ে আমরা সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটি স্ত্রীলোক কেঁদে চলেছে। আশেপাশের লোকেরা মাথা নিচু করে বসে আছে, আর ঘর থেকে বাকি লোকজন বার করে নিয়ে আসছে একটা মৃতদেহ, আর তার মাথাটা নেই। একটা কাপড় দিয়ে ঢাকা থাকলেও সব কিছু বোঝা যাচ্ছিল। চমকে উঠে ভানু বলল, যা, নরেন ঘোষালের কপালেও এমন মৃত্যু ছিল?
দেখলেন ঠাকুরমশাই, কাল রাতে তার মানে আবার কিছু একটা হয়েছে। তখন আমার এই অনুভূতি খুব ভালোভাবে কাজ করত। তেমনটা নয়, তবে কাল রাতে একটু অস্বস্তি হয়েছিল। ঘুমানোর আগে বারবার মনে হচ্ছিল কিছু একটা হতে পারে, কিছু একটা হতে পারে। তবে তেমনভাবে নিজের এই চিন্তাকে তখন গুরুত্ব দিইনি। নরেন ঘোষের স্ত্রীর কাছ থেকে যা জানা গেল তা হলো, কাল রাতে নরেন ঘোষাল খাওয়া দাওয়ার পর বারান্দার কাছে বসে তামাক খাচ্ছিল। রান্নাঘরের কাছে যা বাসনপত্র গুছিয়ে রেখে তারপর ঘরে এসে ঢোকে তার স্ত্রী। সেদিন নরেন ঘোষালের ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই পাশের গ্রামে গিয়েছিল। রাতের সেই সময়টা নরেন ঘোষাল তামাক খায়, তারপর ঘরে গিয়ে ঘুমায়। কিন্তু হঠাৎ করে একটা চিৎকার শুনতে পেয়ে নরেন ঘোষালের স্ত্রী যখন দৌড়ে বেরিয়ে আসে, তখন সে দেখতে পায় তামাকের পাত্র, হুকো, টিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এদিকে ওদিকে। নরেন ঘোষালের কাটা মাথাটা নেই, শুধু দেহটার গলার কাছ থেকে ছলকে ছলকে রক্ত বেরিয়ে আসছে। ব্যাপারটা দেখে সে আর সামলাতে পারে না, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সেখানেই। যখন জ্ঞান ফেরে তখন তারই চিৎকারে সবাই আশেপাশে জড়ো হয়ে যায় একটু একটু করে। সমস্ত কথা শুনে ভানুকে বললাম, মনে হয় আজ আমার যাওয়া হবে না। গ্রামে তোমাদের এই বিপদের মধ্যে ফেলে আমার চলে যাওয়াটা ঠিক নয়। কটা দিন থেকেই যাই, অন্তত মোড়ল মশাইয়ের সঙ্গে একবার দেখা করতে চাই, যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি। ভানু কৃতজ্ঞ মুখে আমার দিকে তাকিয়ে হাসল। ভিড়ের মধ্যে থেকে মোড়ল মশাই গজপতি সামন্তকে খুঁজে বার করলেন। আমার সঙ্গে সামান্য পরিচয় করিয়ে দিতেই মোড়ল মশাই বললেন, তোমার বয়স অনেক কম ঠাকুর মশাই, তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না। যদি পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দাও। অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। ততক্ষণে একটা ব্যাপার আমি অনুভব করতে পেরেছিলাম। এই সব কিছুর পেছনে অন্য কেউ রয়েছে, কোনো অপশক্তি বা অন্য কোনো কিছু। না হলে পাশের গ্রাম ছেড়ে এই গ্রামে হঠাৎ করে বিপদটা শুরু হবে কেন? না না মোড়ল মশাই, একদম ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি ভাবছি, গ্রামে এমন একটার পর একটা মৃত্যু শুরু হওয়ার পরেও সবাই চুপচাপ বসে আছে কি করে? সবাই চুপচাপ বসে নেই ঠাকুর মশাই, তারা তাদের সাধ্য মতো অনেক চেষ্টাই করছে। কিন্তু হঠাৎ করে বিপদ যে এমন ভাবে নেমে আসবে সেটা কেউ বুঝতে পারেনি। টানা 7 দিন ধরে পাহারা দিলে 7 দিন কারোর কিছু হয় না, কিন্তু যেই 8 দিন একটু পাহারা কম থাকে কিংবা পাহারা থাকে না, তখনই কারোর না কারো ক্ষতি হয়ে যায়। মোড়ল মশাই, আগে এটা মিটে যাক, তারপরে দেখছি কি করা যায়। মোড়ল মশাই আমার কথা বুঝল। মৃতদেহটা শ্মশানে পুড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা চলতে লাগলো। আমি ভানুর সঙ্গে সেখানেই রইলাম। শ্মশানে গেলাম না ঠিকই, কিন্তু তাদের কাছাকাছি রইলাম। সমস্ত কিছু শেষ করে সেদিন প্রায় দুপুরের দিকে আমি আর ভানু দুজনে মিলে গিয়ে পৌঁছালাম মোড়ল মশাইয়ের বাড়িতে। আমরা এক টানা তারানাথের গল্প শুনে চলেছি। বাইরে ঝিরঝির করে বৃষ্টিটা এখনো পড়ে চলেছে। এর মাঝে তারানাথ আরও একটা সিগারেট শেষ করে ফেলেছে। আমি চুপ করে বসে তার গল্প শুনছি। কিশোরী কিন্তু এতক্ষণ একটাও কথা বলেনি। আসলে বড় অদ্ভুত লাগছিল সবকিছু। কোনো কিছু যেন ভালো করে বুঝে ওঠা যাচ্ছে না। যে শক্তি এমনভাবে মানুষের মাথা ছিঁড়ে নিয়ে যায়, সে কে? আর যে পাশের গ্রামে ছিল, সে এই গ্রামেই বা এলো কি করে? সব কিছু যেন বড় অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। আর তার মধ্যে তারানাথের কথার গুণ। সে এমনভাবে কথাগুলো বলে যেন মনে হয় সত্যি সত্যি আমাদের চোখের সামনে সমস্ত ব্যাপারটা ঘটে চলেছে। কিশোরী বলল, কিন্তু এতদিন ধরে যখন কেউ পাহারা দিয়েও তার কোনো ক্ষতি করে উঠতে পারেনি বললেন, তখন আপনি তার কি ক্ষতি করবেন? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। আপনি বললেন সে মাথা ছিঁড়ে নিয়ে যেত, অথচ সে একবারে একজনের বেশি কাউকে কখনো মারেনি। সেটা কেন? এরকম অনেক প্রশ্ন আমার মনেও জন্মেছিল, বুঝলে। আর সব থেকে বেশি যে প্রশ্নটা জন্মেছিল
সেটা হলো সে কে, কোনো নিম্ন স্তরের পিশাচ যে মানুষকে মারতে শুরু করেছে। কিন্তু সেসবের উত্তর পাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হলো। ভালো কথা, এইবার তোমাদের বলি, এই আজ যে এসেছিল সে কিন্তু বানু। সে এখানে একটা কাজে এসেছিল। তারপর সেখান থেকে যাওয়ার সময় একবার দেখা করে গেল আমার সাথে। ভানুর সঙ্গে আমি শ্মশানের কাজ পর্যন্ত গেলাম। সেখান থেকে ফিরে এসে তার বাড়িতে গিয়ে তারপর গেলাম মোড়ল মশাইয়ের কাছে। আমাদের বেশ ভালোই যত্ন করলেন তিনি। তারপর বললেন, দেখো ঠাকুর, ব্যাপারটাকে আমি অনেক থামাবার চেষ্টা করেছি, অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। তবে এক তান্ত্রিক আমার কাছে এসেছিল। সে কিন্তু গ্রামে প্রবেশ করেই বলে দিয়েছিল সে কিছু করতে পারবে না। কিন্তু আসল ব্যাপারটা যে কি সে আমায় বলেছিল। পাশের যে গ্রাম রয়েছে সেই গ্রামে নাকি কোনোভাবে কোনো তান্ত্রিক এক অপশক্তিকে জাগিয়ে তুলেছিল। তারই প্রভাবে গ্রামটা দেখতে দেখতে শূন্য হয়ে গেছে। এতদিন পর্যন্ত সেই গ্রামের গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল সেই প্রেত। কিন্তু যেই তান্ত্রিক তাকে জাগিয়েছে সেই তান্ত্রিক মাস কয়েক আগে মারা পড়েছে বলে সেই পিশাচ এখন সেখান থেকে মুক্ত হয়ে গেছে। তারপরে আমাদের এই গ্রামে এসেছে। ধীরে ধীরে সে আমাদের গ্রামকেও শেষ করার জন্য গ্রামে যাবে ঠাকুর মশাই। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম এই সব কিছুর পেছনে তাহলে কোনো অপশক্তির হাত রয়েছে। কিন্তু তাকে কি আপনারা কেউ দেখেছেন? দুজনেই না সূচক মাথা নাড়াল। মোড়ল মশাই, ভানু কেউই তাকে দেখেনি। সব থেকে বড় কথা, আজ পর্যন্ত কেউ এটা জানেই না যে কে মাথা ছেড়ে নিয়ে যায়। আসলে একমাত্র সেই তাকে দেখতে পায় যে মারা পড়ে। বড় কৌতূহল হল। জীবনের প্রথমের দিকের ব্যাপার বলেই হোক কিংবা কথাগুলো শুনেই হোক, বড় আশ্চর্য হয়েছিলাম। আমি মনে মনে স্থির করলাম যেভাবেই হোক তাকে দেখতে হবে। তাতে যদি আমার কোনো ক্ষতি সাধন হয় তাহলেও আমার কোনো আপত্তি নেই। মোড়ল মশাই কিংবা ভানু কাউকেই সে কথাগুলো বললাম না। সন্ধ্যে নাগাদ ভানুর সঙ্গে মোড়ল মশাইয়ের বাড়ি থেকে ফিরে এলাম আবার ভানুর বাড়িতেই। ভানুই প্রথম আমায় এই সমস্ত কথা বলেছিল। এমনকি সে নিজের চোখে সেই কালো ছায়ার মধ্যে গিয়েও অন্তত একবার হলেও তাকে দেখতে পেয়েছে। তা ভানুর সাথে তার ব্যাপারে অনেক কথাবার্তা হলো। একসময় রাতের খাওয়া শেষ করে আমি আর ভানু শুয়ে পড়লাম ওই নিজেদের মতোই। ভানু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার ঘুম এলো না। আবার সেই অদ্ভুত অনুভূতিটা হচ্ছিল। বারবার মনে হচ্ছিল আজকে রাতে আবার কিছু একটা হতে চলেছে। যদিও গ্রামের লোকেদের কাছ থেকে শুনেছি পরপর একটা না কখনোই সে আসেন, কিন্তু কেমন যেন আমার মনে হচ্ছিল হ্যাঁ কিছু একটা হচ্ছে। একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুমটা যখন ভাঙলো তখন মনে হলো চারপাশে গুমোট গরম। ভানু ঘরের একপাশের মাটিতে বিছানা করে শুয়ে রয়েছে। আমি তার বিছানার উপর শুয়ে আছি। কোনো রকমের সব ব্যবস্থা করা হয়েছে। ভানুর ঘরটা ছোট হলেও কিন্তু তার মনটা বেশ বড়। বিছানা থেকে নামতে যাব কিনা ভাবছি, এমন সময় মনে হলো ভানু গভীরভাবে ঘুমোচ্ছে। তাহলে আমার ঘুমটা ভাঙলো কেন? একটা শব্দ শুনে যে ঘুম থেকে উঠেছিলাম সেটা মনে পড়তেই জানালার দিকে তাকালাম। জানালা বন্ধ, আর ঠিক তখনই মনে হলো বাইরে থেকে কেউ আমায় ডাকছে। প্রথমে সোজা হয়ে উঠে বসলাম। বাইরের দিকে কান খাড়া করে রয়েছি, কিন্তু কোনো শব্দ শুনতে পাচ্ছি না। অথচ বারবার মনে হচ্ছে কি যেন আমায় ডাকছে। আরো দুপা সামনের দিকে এগিয়ে দরজাটা খুলতেই দেখতে পেলাম বাড়ির বাইরের বারান্দাটা পেরিয়ে উঠোনের কাছে কি যেন একটা দাঁড়িয়ে আছে। আমি প্রথমে সাধারণ কিছু ভেবেছিলাম। আমি অপেক্ষা করছিলাম তার কিছু একটা করার জন্য। দাওয়ার কাছটায় দাঁড়িয়ে আছি। এখানে চারপাশে আধো অন্ধকার, তেমন আলাদা করে কিছুই নেই, সবই ঘুটঘুটে অন্ধকারে মোড়া। ভানুকে একবার ডাকবো বলে ভাবলাম, কিন্তু তার আগেই দেখতে পেলাম সেই ছায়াটা যেন দরজার আরেকটু কাছের দিকে এগিয়ে এসেছে। আমার চমকে ওঠার মতো তখনও বাকি ছিল, কারণ ছায়াটা আরো কাছে এগিয়ে আসতে আসতে একটা ব্যাপার আমি লক্ষ্য করতে লাগলাম। তার পরনে আমার মতো লাল রঙের কাপড়, মাঝারি আকারের চেহারা। সে যত কাছে আসতে লাগলো
ততই যেন একটা অদ্ভুত সম্ভাবনায় আমার বুকের ভেতরটা একটু একটু করে কেঁপে উঠতে লাগলো। যে আমার দিকে এগোচ্ছে তাকে যেন আমি খুব ভালোভাবে চিনি, সে আমার ভীষণভাবে চেনা। আমার তখন ভানুকে ডাকার মতো শব্দ গলার মধ্যে নেই। চারপাশে অন্ধকার। সেই অদৃশ্য অন্ধকার থেকে একটু একটু করে সে এগোতে লাগলো আমার দিকে। কিন্তু সেই ছায়ামূর্তি সে চুপচাপ আমার দিকে এগিয়ে আসছে। আমিও বারান্দাটার কাছে চুপ করে দাঁড়িয়ে রয়েছি তাকে দেখার জন্য। পায়ে পায়ে সে যখন আরো খানিকটা এগিয়ে এসে দাঁড়ালো, ঠিক এমন সময় তার উপর চোখ পড়তেই প্রচন্ড ভয়ে একটা আর্তনাদ আমার মুখ থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হল। মনে হলো আমার গলার ভেতর থেকে সমস্ত শব্দ একত্রভাবে চিৎকার করে বেরিয়ে আসবে, কিন্তু আমি কোনো শব্দ করতে পারলাম না। তোমরা জানো, উঠোনের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে আমি কি দেখতে পেয়েছিলাম? তারানাথ আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে প্রশ্নটা করল। আমি আর কিশোরী অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কি দেখতে পেয়েছে তারানাথ? সাধারণ কিছু তো নিশ্চয়ই নয়, কারণ সাধারণ কিছু হলে সে এমন কথা বলতো না। কিছু বুঝতে না পেরে তাই বললাম, বুঝতে পারছি না, আপনি বলে দিন কি দেখতে পেয়েছিলেন? সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই অন্ধকারের মধ্যে আমার দিকে একটু একটু করে এগিয়ে এসে যে আমার সামনে দাঁড়িয়েছে সে অন্য কেউ নয়, আমি নিজে। তার পরনে আমার মতো লাল রঙের কাপড়, খালি গা, মাথার চুল মাঝারি আকারের, গলায় রুদ্রাক্ষের মালা। হাঁ করে তাকিয়ে আমি তাকিয়ে দেখে চলেছি। এমন সময় একটা ব্যাপার খেয়াল হলো, তার দুটো চোখের দৃষ্টি মরা মাছের মতো। সঙ্গে সঙ্গে পেছনে সরে আসতে যাব এমন সময় কিছু একটা বুঝতে পারলো যেন সেই অবয়ব, আর তাই তার মুখের হাসিটা ধীরে ধীরে চওড়া হয়ে গেল। এক সময় দেখি আমার চেহারাটা সরে গিয়ে তার বদলে সেখানে একটা কালো ছায়া। কালো সেই ছায়ামূর্তিটা আমার দিকে আর এক পা এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়তে গেল। ঠিক সেই সময় আমার মুখ থেকে শব্দটা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ভানুর চিৎকার শুনতে পেলাম। কালো ছায়াটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। দুটো হাত বাড়িয়ে আমার গলা লক্ষ্য করে সে বাতাসে গা ভাসিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই একটা ব্যাপার ঘটে গেল। প্রচন্ড একটা ধাক্কায় যেন তাকে ঠেলে দিল এক পাশে। তথমতকে উঠে দাঁড়ালাম। দেখি সেই কালো ছায়াটা আমার আশেপাশে নেই, কিন্তু ওটা কি? মাটির উপরে যেন একটা জ্বলন্ত লাল চোখ আমার দিকে তাকিয়ে দেখছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? কি হলো বলুন তো, ওটা কে ছিল? আপনার সামনে কে দাঁড়িয়ে ছিল? ওটা সে ছিল যে এতদিন ধরে সবার মাথা ছিঁড়ে নিয়ে গেছে, কিন্তু আমার বেলায় সে কাজটা কেন করতে পারলো না সেটা ঠিক বুঝতে পারলাম না। খবরটা এখনই একবার মনিমশাইকে দেওয়া দরকার, না হলে যে বিপদ হতে পারে। আরে ওটা কি? ভানু এগিয়ে এসেছিল বাইরের দিকে, তার হাতে ধরা হ্যারিকেনটা। কিন্তু এখন হ্যারিকেনটা থরথর করে কেঁপে উঠতেই তাকিয়ে দেখলাম সামনের দিকে তাকিয়ে উঠোনে দেখি অন্ধকারের মধ্যে কালো মতো একটা ছায়া। সে মাটির উপরে চার হাত পা রেখে ঠিক শিয়ালের মতো আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার লাল চোখ দুটো যেন আমাকে একবার দেখে চলেছে। ব্যাপারটা দেখে ভানু বলল, সর্বনাশ, এবার কি হবে? ও যে এখান থেকে এত সহজে যাবে না, সে তো বুঝতেই পারছেন ঠাকুরমশাই। আজকে রাতটা আমাদের জন্য মোটেই ভালো কাটবে না। আমি ভাবছি অন্য কথা। সে তো আমায় প্রায় ধরেই ফেলেছিল, আর একটু হলেই আমার মাথাটা তার হাতের মধ্যে চলে যেত। কিন্তু আমায় বাঁচালো কে? ওই সময় অদৃষ্টে থাকা কেউ আমায় বাঁচিয়ে দিল। তার প্রচন্ড এক ধাক্কায় সে আমার থেকে ওই কালো ছায়াকে ছিটকে ফেলে দিল এক পাশে। ঠিক আছে ভানু, তুমি যেটা ভালো বোঝো করো, তবে আজকের রাতটা এখানে যদি আমরা কাটিয়ে দিতে পারি তাহলে আর কিছু চিন্তা থাকবে বলে মনে হয় না। ভানু কথাগুলো বলতে বলতে বারান্দার কাছে এগিয়ে গিয়েছিল। পেছনে ঘুরে চলে আসতে যাবে এমন সময় একটা হ্যাঁচকা টানে ভানু আমার চোখের সামনে থেকে ছিটকে গেল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছিল যে আমি কিছু বুঝেই উঠতে পারলাম না। ভানু ছিটকে গিয়েছিল অন্ধকারের মধ্যে। আমি তাড়াতাড়ি এগিয়ে এসে হ্যারিকেনটা তুলতেই দেখতে পেলাম
ভানুর বুকের দুপাশে দুটো পা রেখে একটা কালো শিয়ালের মতো জন্তু বসে আছে। তার মুখের দাঁতগুলো দুপাশ থেকে বেরিয়ে এসেছিল। দাঁতগুলো এত লম্বা যে কাউকে কামড়ালে আর সে বাঁচবে না। দাঁতের ফাঁক দিয়ে একটা অদ্ভুত শব্দ যেন বেরিয়ে আসতে লাগলো। তার মধ্যেই কথাটা বুঝতে পেরেছিলাম যে ভানুর গায়ের উপর যেটা বসে রয়েছে সেটা কোনো জন্তু নয়। তার গোটা শরীরটা মানুষের মতোই, কিন্তু কালো, অথচ মুখটা ভয়ঙ্কর অদ্ভুত। লাল দুটো চোখ, মুখের ভেতরে এবড়ো খেবড়ো বড় বড় সাদা দাঁতগুলো যেন ঝিঁকিয়ে উঠেছে। সে বীভৎস একটা দৃশ্য। সে দৃশ্য চোখে দেখা যায় না, কিন্তু ভানু যখন তার কবলে পড়েছে তখন যেভাবেই হোক তাকে তো বাঁচাতেই হবে। একটা ব্যাপার মনে পড়ল, একদিনে কখনোই দুবার সে কাউকে মারে না, আর তার মারার ব্যাপারটা একই রকম। তাই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ভানুকে সেখান থেকে উদ্ধার করার জন্য তার সামনে ঝাঁপিয়ে পড়লাম। ভানু চিৎকার করে বলল, ঠাকুরমশাই, চলে যান, চলে যান, আপনি এখান থেকে চলে যান, না হলে ও আপনার ক্ষতি করে ফেলবে। আজ তোমার ক্ষতি হবে না, তোমার যদিও। আমার কথা শেষ হতে না হতেই সেই প্রাণীটা মুখ তুলে আমার দিকে তাকালো। বিভৎস সেই প্রাণীটা ভানুকে পথের মাঝখানে ছেড়ে দিয়ে সে ছুটে এলো আমার দিকে। বোধহয় আমার গলা লক্ষ্য করে আরেকটা ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তার আগেই আমিও তৈরি হয়েছিলাম। আমাকে সে স্পর্শ করতে পারবে না, কারণ এরপর ভানুকে বাইরে থেকে তুলে আনার জন্য বাইরে বেরোতেই দেখলাম কালো কালো ছায়া। বাড়ির বাইরে পথের কাছে এখানে ওখানে যেন অন্ধকারের মধ্যে কতকগুলো কালো কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সঠিক সময়ের জন্য তারা অপেক্ষা করছে, আর বাড়ির মধ্যে যে এসেছে সে হলো তাদের মধ্যে প্রধান। সে এইবার মুখ তুলে আমার দিকে তাকাল। লম্বা লম্বা দাঁত আর অদ্ভুত মুখটার জন্য যে কেউ তার মুখ দেখলে ভয় পেয়ে যাবে। এই প্রথমবার ফ্যাস ফ্যাসে গলায় তার কথা শুনতে পেলাম। তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আজকে, তোকে নিয়ে যাওয়ার জন্যই আমায় পাঠিয়েছে। ওকে নিয়ে যাব না, তুই মরবি আজ। বলেই আবার নিজের কালো লোমওয়ালা হাতটা বাড়িয়ে দিল আমায় লক্ষ্য করে, কিন্তু পারল না। বাতাসে ছিটকে বেরিয়ে গেল সেটা। কেউ যেন আমায় রক্ষা করে চলেছে। তীব্রভাবে চিৎকার করে উঠছে সেই অশরীরীটা, যেন গর্জন করে আমাকে বলছে, আমায় আটকাবি তুই? জানিস না আমি কে? আমায় আটকানোর মতো ক্ষমতা তোর মতো একজন তুচ্ছ সাধকের নেই। আমার হয়তো নেই, যার আছে সেই আটকাবে। গ্রামের মানুষদের অকারণে এত বড় ক্ষতি হতে আমি দেব না। গ্রামের পর গ্রাম উজাড় করেছি আমি, এবার এই গ্রামকে শেষ করতে পারলেই এরপরে তোর গ্রামে যাব। বিভৎস কণ্ঠগুলো যেন এখন পরিষ্কার করে শুনতে পারছিলাম। ভানু ভয়ে আতঙ্কে কখন যেন জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে একপাশে। সে দাঁড়িয়ে আছে আমার থেকে কয়েক হাত দূরে, আমিও তার থেকে কয়েকটা হাত দূরে দাঁড়ালাম। এমন সময় সে একবার পিছনের দিকে তাকালো। কালো অন্ধকারের মধ্যে তার গায়ের লোমগুলো বাড়তে বাড়তে একসময় একটা কালো অন্ধকারের মতো চেহারা নিয়ে নিল। সে কি বিভৎস চেহারা তার! আবার বলি, সে সময় আমার কাছে কোনো শক্তিই ছিল না, দীক্ষাটাও পর্যন্ত নেই। নিজেকে বাঁচানোর মতো কোনো কিছু আমার জানা নেই তখন। ভানুকে বাঁচানো তো দূরের কথা, শুধুমাত্র কৌতূহলের জন্য আমি সেখানে থেকে গিয়েছিলাম। কিন্তু এখন যে এই অবস্থার মধ্যে পড়তে হলো, তাতে বুঝতে পারলাম আর বেশি দেরি নেই। বেশি দেরি করা সম্ভব হবে না। ঠিক তার মধ্যেই মনে হলো যেন একটা চেনা গলা শুনতে পেলাম, যেন অনেক দিন আগের কোনো একটা চেনা গলায় কেউ বলছে, তারানাথ, কোনো চিন্তা করো না, আমি তোমার কাছে আছি। এই বিপদ থেকে যখন তুমি গোটা গ্রামকে বাঁচাতে চাইছো, তখন আমি তোমায় সাহায্য করব। গলাটা শোনার সঙ্গে সঙ্গেই যেন সেই জন্তুর মতো বিভৎস জিনিসটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আরো কিছুই করলাম না, চারপাশটা ধোঁয়ায় ভরে গেল। আর সেই ধোঁয়ার মধ্যে এগিয়ে আসতে আসতে সেই প্রাণীটা এবার থমকে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে মনে পড়ে গেল, ভানু বলেছিল পাশের ওই মরার গ্রামে বছরখানেক আগে কোনো
সাধু কিংবা তান্ত্রিক কিছু তন্ত্রক্রিয়া করে পিশাচ জাগিয়েছিল, আর তারপর সে মারা যাওয়ার পর তার বাঁধন মুক্ত হয়ে সেই পিশাচ এইখানে এসেছে। তার মানে সে নিজে থেকেই সবকিছু করছে, তাকে দিয়ে কেউ করাচ্ছে না। কতটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই মনে মনে সেই যে শব্দটা শুনতে পেয়েছিলাম তাকে উদ্দেশ্য করেই বললাম, যেভাবেই হোক ওকে এখান থেকে নিয়ে যাও, না হলে গোটা গ্রামে মানুষের ক্ষতি হবে। গ্রামে মানুষকে এমন বিপদের মধ্যে রেখে আমি এখান থেকে কোনোভাবেই পালাতে পারবো না। সেই কালো ধোঁয়াটা যেন তীব্রভাবে বাড়তে লাগলো, আর তারপরেই দেখলাম ওই কালো ধোঁয়ার মধ্যে কোথা থেকে যেন এক সাধু এসে দাঁড়িয়েছে। তার মুখ আমি দেখতে পাচ্ছি না, সে আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছে। কালো ছায়াটা একেবারে এগিয়ে এসে তাকে হাতে বাড়িয়ে ধরতে গেল, কিন্তু মাটি থেকে খানিকটা ধুলো তুলে নিয়ে বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে সেটা সামনে সেই পিশাচের গায়ে ছুঁড়ে দিল। সে বলল, তোর কাজ শেষ। সাধনা করে তান্ত্রিক হয়ে এতদিন ধরে অনেক মানুষের সর্বনাশ করেছিস, আর তুই কিছু করতে পারবি না। তার শরীরটা কেমন যেন বাধা পড়ে গেল বলে মনে হলো। ধীরে ধীরে সেই অদ্ভুত প্রাণীর মতো শরীরটা দেখতে কালো ছায়ামূর্তির পরিণত হলো। অদ্ভুত বিভৎস গলায় সে আর্তনাদ করতে করতে বলল, আমার ছেড়ে দে বলছি, এখান থেকে যেতে দে। তোকে ছেড়ে দিলে যে অকারণে তুই অনেক মানুষের ক্ষতি করার চেষ্টা করবি, এই তোকে ছাড়া যাবে না। আজ এই মুহূর্তে এখানেই তোর সমস্ত জারি জুরি শেষ। কথাটা বলার সঙ্গে সঙ্গে সাধু তার ডান হাত তুলে কি একটা যেন মন্ত্র পড়ল। আমি তাকিয়ে দেখলাম সেই কালো ছায়াটা মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা। তার টকটকে লাল দুটো মণিবিহীন চোখ, মুখের দাঁতগুলো আমাদের হাতের তালুর সমান বড় হবে। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে দেখে চলেছি। কোথা থেকে একটা প্রবল হাওয়ার ধাক্কায় যেন তাকে সরিয়ে নিয়ে গেল। সাধু আমার দিকে ফিরে তাকালো না। বানুর তখন জ্ঞান ফিরতে শুরু করেছে। সাধু আমার দিকে পিছন ফিরে থাকা অবস্থাতেই বলল, যখনই চরম কোনো বিপদে পড়বে তারানাথ, তখনই আমি আসব তোমায় বাঁচাবার জন্য, চিন্তা নেই। তবে মনে রেখো, একদিন তুমি নিজে এতটাই ক্ষমতা অর্জন করতে পারবে যে এমন বিপদ থেকে তুমিও অন্যকে বাঁচাতে পারবে। তবে ততদিন পর্যন্ত তোমায় অপেক্ষা করতে হবে, কেমন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তার আগেই হঠাৎ করে চারপাশটা কেমন যেন ঝাপসা হয়ে গেল। পেছন থেকে ভানুর ক্লান্ত গলাটা শুনতে পেলাম, ঠাকুরমশাই, আপনি কোথায়? সবকিছু ঠিক আছে তো? আমি যে কখন জ্ঞান হারিয়ে ফেললাম। আর ওই যে এসেছিল, সে কোথায় গেল? আমি এগিয়ে গিয়ে ভানুকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তারপর সমস্ত কথা তাকে এক এক করে খুলে বললাম। সবকিছুই ঠিক করে বুঝতে পেরেছিলাম, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারি, সেই পিশাচ কিংবা অপশক্তি যাই হোক না কেন, সে হঠাৎ আমার রূপ নিয়েছিল কেন? তারানাথ কথাটা শেষ করতেই দেখতে পেলাম বৃষ্টি কমে এসেছে। আর অপেক্ষা করার কোনো মানে হয় না। তারানাথের গল্প বোধহয় শেষ হয়ে গেছে। এবার কিশোরী বলল, তার মানে আপনি বলতে চাইছেন কোনো এক অপশক্তি কিংবা পিশাচ এই দুই গ্রামে মাথাছাড়া দিয়ে উঠেছিল এবং সেই এমন কাজ করেছিল, আর শেষমেশ কোনো এক সাধু এসে তাকে আটকায়। কিন্তু সেই সাধক কে ছিল আপনি বুঝতে পারেননি? সেই অন্ধকারের মধ্যে নিজের জীবন বাঁচাবার জন্য আমি ভয় পেয়েছিলাম।
তোমার কাছে যদি কোনো ক্ষমতাই না থাকে নিজেকে রক্ষা করার, তখন এমন অদ্ভুত অপশক্তির সামনে পড়ে তুমি নিজেও তো ভয় পাবে। কিন্তু সে আমায় স্পর্শ করতে পারছিল না। কোনো একটা শক্তি আমায় বারবার রক্ষা করে চলেছিল। কিন্তু সাধু যখন এলো, তখন আমি পুরোপুরিভাবে তার উপর নির্ভর করেছিলাম। সাধু আমায় বাঁচাবার জন্য এসেছিল। সাধু কে সেটা জানার কৌতূহল থাকলেও সেই মুহূর্তে সেসব নিয়ে ভাবছিলাম না। ওই অপশক্তিকে কতক্ষণ সেখান থেকে এবং এই গ্রাম থেকে তাড়ানো যায় সেটাই ভেবে চলেছিলাম। সেই সাধু তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এরপর আরো কয়েকটা দিন আমি সেই গ্রামে ছিলাম, আর তেমন কোনো উপদ্রব বা তেমন কোনো কিছুর কথা শুনে। তবে একদিন পরে আমি, গোবিন্দ, ভানু, এমনকি গ্রামের আরো দু একজন মিলে সেই মরার গ্রামে গিয়েছিলাম। গোবিন্দ সবকিছু জানত। মরার গ্রামে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আমাদের গোবিন্দ নিয়ে গেল। একটা পুরনো শুকিয়ে যাওয়া গাছ। সেই গাছের তলায় দেখিয়ে বলল, এই গাছের তলাতেই কোনো এক তান্ত্রিক সাধনা করেছিল বলে আমি শুনেছি। তারপর থেকেই গ্রামে এমন উপদ্রব শুরু হয়েছিল। কিন্তু কিন্তু ঠাকুরমশাই, আপনি এসব কেন জানতে চাইছেন বলুন তো? কেন জানতে চাইছি সে কথা বলতে পারি না গোবিন্দ। তবে আমার মনে হয় এই গাছের তলায় আশেপাশে কোথাও যেন কিছু একটা আছে। আমার কথায় ওরা কোদাল দিয়ে গাছের আশেপাশে মাটি খুঁড়তে লাগলো। আর খুঁড়তে খুঁড়তেই মাত্র হাতখানেক নিচে এক জায়গা থেকে বেরিয়ে এলো একটা নরকঙ্কাল। তার গোটা শরীরে লাল সিঁদুর মাখানো। একটা কালো কাপড়ের মধ্যে তার শরীরটাকে খণ্ডে খণ্ডে জুড়ে তারপর মাটির তলায় রাখা হয়েছিল। তাকে তুলে আনতে আনতে গোবিন্দ বলল, এটা আবার কার কঙ্কাল? জানি না, তবে মনে হয় বছরখানেক আগেই ওই নরকঙ্কাল এখানে প্রথিত হয়েছিল, কিংবা ওই তান্ত্রিক যখন এখানে বসে সাধনা করেছিল তখন। তার মানে আপনি বুঝতে পেরেছিলেন সবকিছু, কিন্তু আপনি তো বললেন আপনার কাছে তখন কোনো ক্ষমতা ছিল না। তাহলে? বিভূতি, বুঝলে, অনুভব করেছিলাম যে কিছু একটা ওই গ্রামে রয়েছে। গোবিন্দর কাছে যখন এই গাছের তলায় তান্ত্রিকের সাধনা করার কথা শুনেছিলাম, তখনই মনে হলো ওখানে কিছু একটা আছে। কঙ্কালটাকে ওখান থেকে বার করে তাকে জলে ধুয়ে পরিষ্কার করে তারপর গ্রামের শ্মশানে পুড়িয়ে দিয়েছিলাম। এমন এক নিম্নস্তরের পিশাচ অপশক্তিকে ডাকার জন্য কোনো একটি মৃতদেহের কঙ্কালের প্রয়োজন হয়। তার মধ্যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আহ্বান করতে হয় তাকে। যতদিন পর্যন্ত এই কঙ্কাল থাকবে ততদিন পর্যন্ত তার ফিরে আসার সম্ভাবনা থাকবে। এইসব পরে জানতে পেরেছিলাম, তখন কেবল অনুভব হয়েছে। তাছাড়া ফিরে এসে মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলে যে তান্ত্রিক এই গ্রামে ওই পিশাচ থাকার কথা বলেছিল, তার সঙ্গে কথা বলেছিলাম এবং সেই আমায় বলেছিল ওই কঙ্কালের কথা। ততদিনে আমরা সেই কঙ্কাল পুড়িয়ে ফেলেছিলাম। মোড়ল মশাই আমার উপর বেজায় খুশি হলেন। গ্রামের লোকেরা ধীরে ধীরে জানতে পারল সবকিছু। একসময় গ্রামের লোকেদের যেটুকু আমি বুঝেছিলাম সবটুকু খুলে বললাম। মোড়ল মশাই বললেন, ঠাকুর মশাই আমাদের অনেক সাহায্য করলেন। ঠাকুর মশাই আমাদের এই গ্রাম থেকে এত বড় বিপদটাকে সরাতে পারলেন, নাহলে আমরা যে এই গ্রামে কিভাবে থাকতাম। আমাদের চোখের সামনে তো পাশের গ্রামটা এমনই হয়ে গেল। আমাদের গ্রামে যদি এমনটা হতো। এক টানা কথাগুলো বলে তারানাথ জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলো। তারপর স্বগতোক্তির মতো বলল, গ্রামে সেই গাছের তলায় বসে অনেক লোকের সামনে সমস্ত কথা আমি খুলে বললাম। পরদিন সকালে গোবিন্দ, ভানু, মোড়ল মশাই সবাই মিলে আমায় সেই গ্রাম থেকে বিদায় জানাল। সবাই বলেছিল কখনো কখনো সময় সুযোগ পেলে আসবে, দেখা করবে। আমার গ্রামের কথা সবাই জানত, কিন্তু এইখানে যে আমি থাকি সে কথা কেউ জানত না। কিভাবে যেন ভানু আমার গ্রাম থেকে খবর জোগাড় করেছিল, তারপরে এইখানে এসেছিল। দুদিন আগে সেখান থেকে খুঁজতে খুঁজতে আজ সকালে ফেরার সময় আমার সঙ্গে সাক্ষাৎ করে যায়। ভানুকে দেখতে অনেক বদলে গেছে। এখন সে একটু মোটা হয়েছে, চেহারা ভালো হয়েছে। মোড়ল মশাইয়ের জমি জমা থেকে শুরু করে অনেক কাজকর্ম এখন সে দেখাশোনা করে।
আগের মোড়ল মশাই মারা গেছেন, তার ছেলেই এখন সেই গ্রামের মোড়ল হয়েছে। তবে সেদিনের কথা সে এখনো মনে রেখেছে। এবার বুঝতে পারলাম কেন ভানুকে দেখে আপনার এই গল্পের কথা মনে হয়েছে। ঠিক আছে ঠাকুর মশাই, আজ তাহলে উঠি, বৃষ্টি কমেছে, আবার অন্য একদিন এসে অন্য গল্প শুনবো। আমরা উঠে পড়লাম। হাঁটতে হাঁটতে তক্তপোষটা পেরিয়ে বাইরের দিকে হেঁটে যাচ্ছি। তারানাথ যেন আবারও স্বগতোক্তির মতো বলতে লাগলো, সবই ঠিক আছে, কিন্তু ওই রাতে সেই কালো ছায়ামূর্তির দিকে তাকিয়ে হঠাৎ করে আমি আমায় দেখতে পেয়েছিলাম কেন? সে কথার উত্তরটা আজ পর্যন্ত পাইনি, এমনকি কোনো গুরুর কাছেই পাইনি। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, তাই তো, তারানাথ তো নিজেই বলেছিল সেও সামনের দিকে তাকিয়ে তারই মতো দেখতে একজনকে দেখতে পেয়েছিল। তাহলে সেটাও কি কোনো অদৃশ্য মায়ার জন্য, নাকি অন্য কিছু? উত্তরটা আর জানা হলো না, কারণ তারানাথ চুপ করে গিয়েছিল। আমরা এগোতে লাগলাম, কারণ ফোঁটা ফোঁটা করে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। তার আগে ট্রাম ধরা প্রয়োজন। পথে নামতেই কিশোরী বলল, আরেকটা কথা কিন্তু ঠাকুরমশাই আমাদের বললেন না। একটা কথা ভেবে দেখো, ওই গাছের তলায় বসে, মানে মরার গ্রামে কোনো এক তান্ত্রিক সাধনা করে ওই অপশক্তিকে জাগিয়েছিল, আর সেদিন রাতের বেলা আবার তেমনই কোনো একটা তান্ত্রিক এসে ঠাকুরমশাইকে এবং ভানুকে সেখান থেকে বাঁচিয়ে দিয়ে গেল। এতদিন তো দুই গ্রামে অনেকে মরেছে, তাহলে তাদেরকে সে বাঁচালো না কেন? শুধু ঠাকুরমশাইকে বাঁচাতে এলোই বা কেন? তাহলে কি সে শুধু তারানাথের জন্যই এসেছিল, নাকি অন্য কিছু? বলতে পারবো না। এর উত্তর বোধ হয় তারানাথের কাছেই রয়েছে। আর একটা কথা, সে গ্রামে যখন বিপদ শুরু হলো সেই 1 বছর আগে, আর গ্রামের লোক ফাঁকা হয়ে যাওয়ায় প্রায় 1 বছর পরেই এই গ্রামে বিপদ শুরু হলো। ওই তান্ত্রিক কিংবা সাধু বাবা যে 1 বছর পরেই মারা গেছে, সে কথা গ্রামের লোকেরা জানলো কি করে? আর যদি সেটাই হয়, তাহলে ওই 1 বছর আগে ওই গ্রামের লোকেদেরই বা সেই পিশাচ মারছিল কি করে? বুঝলে ভায়া, অনেক কিছুই অজানা রয়ে গেল। মনে হয় ঠাকুরমশাই এসব ব্যাপারগুলো আমাদের কাছ থেকে ইচ্ছে করেই এড়িয়ে গেল, বুঝলে? আমি আর কিছু বললাম না। তারানাথ যখন এড়িয়ে গেছে, কোনো কিছু ভেবেই নিশ্চয়ই এড়িয়ে গেছে, সেখানে আর তাকে জোর করে লাভ নেই। আমরা এগোতে লাগলাম ট্রাম রাস্তার দিকে।